হবেন কিনা তা নির্ভর করছে আপনি বর্তমানে কেমনভাবে কাজ করছেন, আপনি বর্তমানটাকে কেমনভাবে ইউটিলাইজ করছেন। তো আজকে আমি যে বইটা আপনাদেরকে শেয়ার করব, সেই বইটা ওয়ান অফ দ্য বেস্ট বই, দ্য পাওয়ার অফ নাও। এই বইটা যদি আপনি কমপ্লিটলি জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে বেশ কিছুক্ষণের মধ্যে আপনি কমপ্লিটলি চেঞ্জ হয়ে উঠতে পারেন। এটা খুবই পাওয়ারফুল বই। বেশি অংশ মানুষ তারা তাদের টাইমটাকে ব্যবহার করতে পারে না। তারা জানে না যে তারা যে টাইমটা ব্যবহার করছে সেই টাইমটা কতটা প্রোডাক্টিভ। তো এই বইটা আমি কমপ্লিট সামারি মাত্র 20 মিনিটের মধ্যে আপনাকে দেব, এবং এই 20 মিনিটটা আপনার লাইফের সবচাইতে মূল্যবান টাইমের মধ্যে হতে পারে। সো লেটস বিগিনিং, শুরু করা যাক। আমেরিকার একটা ভিখারি ছিল। সে তার লাইফে 30টা বছর সে ভিক্ষা করেছে। একদিন একটা রাস্তার পাশে সে বসে ভিক্ষা করছে। হঠাৎ রাস্তার পাশ দিয়ে একটা পথচারী সে হেঁটে হেঁটে যাচ্ছে। সেই ভিখারি হঠাৎ করে যখন দেখতে পাচ্ছে যে একটা লোক আসছে, সে তার টুপিটা খুলে ভিক্ষা চাইলো। যে পথচারী ছিল সে বলছে, আমার কাছে কোনো পয়সা নেই, আমি আপনাকে কিছু টাকা দিতে পারবো না। তো তারপরে সেই পথচারী দেখতে পেল যে ভিখারি একটা বাক্সের ওপরে বসে রয়েছে। সেই বাক্সটা অদ্ভুত। তো পথচারী সেই ভিখারির কাছে জিজ্ঞাসা করলো যে বাক্সর মধ্যে কি আছে। প্রথমে ভিখারি বলতে চাইছিল না, প্রথমে বলল কিছুই নেই। তারপরে অনেকবার জিজ্ঞাসা করার পরে সেই ভিখারি বাক্সটা খুললো এবং দেখলো বাক্সটার মধ্যে গোল্ড ভর্তি আছে, সোনা। তো এটাই বেশ অংশ মানুষ হয়ে থাকে। তারা বাইরে জীবনে সুখ শান্তি খুঁজতে চায়, বাইরের মধ্যে রিকমেন্ডেশন পেতে চায়, কিন্তু তার আসল সুখ এবং শান্তি তার নিজের মধ্যেই আছে। সেই ভিখারি অলরেডি অনেক বড় লোক এবং অনেক ধনী ব্যক্তি, কিন্তু সে নিজে কি করছে, অন্য কারোর কাছ থেকে রিকমেন্ডেশন পাচ্ছে বা চাইছে টাকা বা পয়সা। তো এটাই তার হ্যাবিট হয়ে গেছে। ম্যাক্সিমাম মানুষ, সে রিচ, তার ভেতর থেকে রিচ। রিচ আমরা টাকা দিয়ে মাপতে পারবো না বা সম্পদ দিয়ে মাপতে পারবো না। আসল রিচ হলো সেই ব্যক্তি যার মধ্যে সুখ আছে, যার মধ্যে শান্তি আছে, যার মধ্যে কল্পনা শক্তি আছে, আকাঙ্ক্ষা আছে। সেই হলো আসল রিচ। তো পরবর্তী স্লাইড আমরা চলে যাই। এই বইটার নাম দ্য পাওয়ার অফ নাও। এই বইটা লিখেছেন ইকারহার্ট টোলে। তিনি এই বইটা লেখার পরে প্রচুর মানুষ তারা আসল জীবনের উপলব্ধি করতে পেরেছিল যে আসল লাইফটা কি হতে পারে। তো অতীতের অপেক্ষা ভবিষ্যতের ভয়, বেশি অংশ মানুষ কি হয়, তারা অতীত নিয়ে কল্পনা করে এবং ভবিষ্যৎ নিয়ে ভয় করে, এবং তাদের যে বর্তমান টাইমটা, পাওয়ার অফ নাও, এই টাইমটা তারা নষ্ট করে ফেলে। তো তিনি বলছেন যে যখনই আমরা অতীত নিয়ে কোনো ভয় থাকি বা ভবিষ্যৎ নিয়ে কোনো ভয় থাকি, তখন আমরা একটা আনইমাজিনেশন ইগোতে থাকি, এবং বেশি অংশ মানুষ এই ইগোতে বাস করে। তো আমাদেরকে ইগো মুক্ত করতে হবে এবং আমাদের অতীত এবং ভবিষ্যৎ থেকে সম্পূর্ণ বর্তমানে মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আসলে অতীত বলে কিছুই নেই এবং ভবিষ্যৎ বলে কিছু নেই। কেবলমাত্র আছে এই বর্তমান, যে বর্তমানটা আমাদেরকে তৈরি করতে পারে। আর বর্তমান হলোই আসল শক্তিমান। তো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আপনি কি আপনার মাইন্ড, অ্যাকচুয়ালি আমরা অনেক সময় ভাবি যে আমরা, আমাদের মন, আমরা যে মাইন্ড সেটাই আমরা, কিন্তু আসল হলো আমরা মাইন্ড নই। মাইন্ড হলো একটা যন্ত্রাংশ যেটা দ্বারাই আমরা পরিচালিত হচ্ছি, কিন্তু আমরা এর বিয়ন্ডেও অনেক কিছু যেটা আমরা হয়তো আজও উপলব্ধি করতে পারিনি। তো মাইন্ড কিন্তু আমরা নই, বা ব্রেন কিন্তু আমরা নই। আমরা তার বিয়ন্ডেও এমন একটা ব্যক্তি যে সবকিছু অবজার্ভ করছে, ওয়াচ করছে। যখন আপনি খুবই রেগে গেছেন বা আপনি খুব সুখে আছেন, আপনি হয়তো সেই সুখ বা রাগের মধ্যে আপনি মিশে গেছেন। বাট যদি আপনি সেখানে একটু অ্যাওয়ারনেস দেখাতে পারেন এবং উপলব্ধি করতে পারেন যে ব্যক্তিটা রেগে গেছে,
সেই ব্যক্তিটাকেই আপনি উপলব্ধি করছেন, অর্থাৎ নিজেকেই আপনি অবজার্ভ করছেন। তখন আপনি রিয়ালিটিটা বুঝতে পারবেন যে আপনি আপনার মাইন্ড নন। তো এটা একটা দর্শন। আপনি ওয়াচ করছেন, আপনি বিয়ন্ডে রয়েছেন। যে ওই চিন্তাগুলোকে লক্ষ্য করছে সেটাই হলো আপনি। মাইন্ড একটি যন্ত্র মাত্র, যা বেঁচে থাকার জন্য অতীত এবং ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকে। আর ইগো আপনার একটি ভুয়া আত্মপরিচয়, যেটা আপনি নিজেকে কল্পনা করেছেন যে এটাই আপনার আত্মপরিচয়, এবং সেটা আপনার অতীতের উপলব্ধির মধ্য দিয়ে আপনি একটা কল্পনা করেছেন আপনার পরিচয়কে, আপনার আইডেন্টিটিকে, এবং সেটাই হলো ইগো। এবং যদি আপনি অ্যাওয়ারনেসে আসতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সমস্ত কিছু, আপনার মাইন্ড, আপনার ফিউচার, আপনার পাস্ট, সবকিছু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তখন আপনি একটা রিয়ালিটির মধ্যে চলে আসছেন। আর এটাই হলো আপনি। আপনি হলো আদি, আপনি অনন্ত, আপনি সব চাইতে পুরাতন। আপনি যেটা ভাবছেন তার বিয়ন্ডেও আপনি পাওয়ারফুল। বেশি অংশ মানুষ এই নিজেকে উপলব্ধি না করার জন্য তারা সমাজের বর্তমানে সংশ্লিষ্ট এবং সংক্ষিপ্ত যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে মেতে থাকে। টাকা, পয়সা, ধন, ঐশ্বর্য ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা সমাজটাকে বা তাদের নিজের লাইফটাকে বেশি ম্যাক্সিমাম বরবাদ করে দেয়। তো পরবর্তীতে আমরা চলে যাই দ্য টাইম ট্র্যাপ, ক্লক ভার্সেস সাইকোলজি। তো টাইম ট্র্যাপটা কি? টাইম ট্র্যাপ হচ্ছে যে ক্লক, এবং আমরা যে বাইরের যে ঘড়ি দেখতে পারি সেটাই তো ক্লক। তো লক্ষ্য নির্ধারণ করা, এই ক্লকটা দেখেই আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করি, বাইরের যে লক্ষ্য। অতীতে আপনি অতীতে কিছু ভুল করেছেন, প্র্যাকটিক্যালি সেটা নিয়ে আপনি শিক্ষা নিতে পারেন, সেটা এই ক্লকের মাধ্যমে দিয়েই পসিবল হয়। এবং বাস্তব জীবনের কাজ এবং রুটিন পরিচালনা করতে এই রুটিন, এই টাইমটা ব্যবহার হয়, যেটা ক্লক টাইম বলছি। বাট তার থেকেও পাওয়ারফুল কিছু আছে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল টাইম। এটাকে আমাদেরকে বুঝতে হবে যে অতীত একটা স্মৃতি মাত্র, যেটা আমরা আঁকড়ে ধরে কষ্ট বা খারাপ অনুভব করি, রিগ্রেট, গিল্ট, ব্রিটেনিস পাই। ভবিষ্যৎ, যেটা আমরা ভবিষ্যতের কথা ভেবে কোনো কাজ করছি, সেটা একটা কল্পনা ছাড়া কিছুই নয়। আর সেখান থেকে ম্যাক্সিমাম মানুষ দুশ্চিন্তা এবং ভয়, এই দুটো নিয়ে আসে, এনজাইটি, অরি, ড্রেড। এবং তাছাড়াও বর্তমানের মুহূর্তকে, যে মুহূর্তটাকে সবচেয়ে শক্তিমান মুহূর্ত আমি বলছি, সেই মুহূর্ততে সে ডিস্ট্রয় করে দেয়। টাইম ইজ অ্যান ইলিউশন। আমরা ছোটবেলায় পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স পড়েছি। বাট ইন দ্য রিয়ালিটি পাস্ট ফিউচার বলে কিছুই নেই, অনলি প্রেজেন্ট। তো টাইম ইজ অ্যান ইলিউশন। জীবনের শুধু একটি মাত্র মুহূর্ত সমষ্টি, এবং তার হলো নাও, এখন। অর্থাৎ এই মুহূর্তে আপনি বাঁচেন, এই মুহূর্তে আপনি কল্পনা করেন, এই মুহূর্তে আপনি কাজ করেন। তো এই মুহূর্তটাকে বুঝতে হবে এবং বাঁচতে হবে। সো পরবর্তীতে হলো অ্যানাটমি অফ পেন বডি। এটা কি? এটা খুবই পাওয়ারফুল, এই কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে। ধরুন আপনি অতীতে একটা কষ্ট আপনি পেয়েছেন, যেটা আপনার বডির মধ্যে আপনি স্টোর করেছেন। আপনি আনকনসিয়াসলি আপনি বডির কোনো একটা অংশে সেই যে ফিলিংসটা, অনুভূতিটা আপনি স্টোর করেন, এবং যেখানে বডি স্টোর হয়েছে, বডি পেনে, সেই জায়গাটাকে অ্যাট্রাক্ট করে নেগেটিভিটিকে। তার জন্য আপনি নেগেটিভ জিনিসকে অটোমেটিক অ্যাট্রাক্ট করেন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা। তো কি করছে, আপনি যে অতীতের যে পেনটা পেয়েছেন, সেই জায়গাটাকে আপনি অটোমেটিক আপনার বডি ন্যাচারাল ভাবে নেগেটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করে। সো অতীতের জমা মানসিক কষ্টগুলো আমাদের ভেতরে একটি পরজীবী, যেরকম ব্যাকটেরিয়া থাকে, পরজীবী থাকে, সেরকম ভাবে আমাদের বাসা বাঁধে, এবং এটি নেতিবাচক এনার্জিকে শোষণ করে। তো কিভাবে এটা কাজ করছে? এক, ট্রিগার, একটি সাধারণ ঘটনার কথা, পুরনো স্মৃতি, একটা ট্রিগার অতীতে। দ্বিতীয় হলো পেন বডি ঘুম থেকে জেগে ওঠে, এবং তারপরে সেই বডিটির মধ্যে গেছে সেই ঘটনাটাকে, আপনি এত খারাপ সেই সময় লেগেছিল, সেটা আপনার বডির মধ্যে স্টোর করে ফেলেছেন। দেন আপনার সম্পূর্ণ চিন্তা নেতিবাচক হয়ে যায়। এবার আপনার যে স্টোর আছে যে নেগেটিভিটি গুলো, তারপরে যখন আপনি কোনো চিন্তা করছেন, সেই চিন্তা আপনার অতীতের যে ইনফরমেশন, নেগেটিভিটি, নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি করছেন,
নেগেটিভ আচরণ শুরু করছেন বা নেগেটিভ চিন্তা শুরু করছেন, এবং আপনার মধ্যে অনুভূতি তৈরি হচ্ছে আপনি ইমোশনালি কষ্ট পাচ্ছেন এবং আরো ইমোশনালি কষ্ট আপনার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এটা একটা ইন লুপ প্রসেস হয়ে যায়। তো এটাকে ব্রেক করতে হয়। যখনই আপনি এটাকে ব্রেক করতে পারবেন তখনই আপনি সফল হওয়ার দিকে অগ্রসর হতে পারবেন। পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তী হলো কনসাস প্রেজেন্স এবং একমাত্র অ্যান্টিডোট। তো কনসাস প্রেজেন্সটা কি? কনসাস প্রেজেন্ট হচ্ছে অন্ধকার যেমন আলোর উপস্থিতিতে টিকতে পারে না, ধরুন একটা জায়গায় লক্ষ লক্ষ বছর ধরে অন্ধকার আছে এবং সেখানে কোনো একটা কারণে লাইট আসলো, অটোমেটিক সেই অন্ধকারটা সেখান থেকে চলে গেল। তো এটা হচ্ছে আমাদেরও সেম জিনিস, যে আপনার যে পেন বডি আছে, আপনার যে কনসাস প্রেজেন্স আছে, তার সামনে এটা ধ্বংস হয়ে যায়। কার সামনে? যে আপনি কনসাসলি যদি প্রেজেন্সে থাকতে পারেন, তাহলে আপনার পেন বডি, যেটা হয়তো 5 থেকে 10 বছর বা তার থেকেও বেশি দিন পুরানো, সেই সমস্যাটাকে অটোমেটিক রিমুভ হয়ে যায়। যখন আপনি আপনার ভেতরের নেতিবাচক ইমোশনকে, যে নেগেটিভ ইমোশনকে লক্ষ্য করে অবজারভেশন করতে পারেন, আপনি দেখছেন দৃষ্টার ভাবে, তখন সেটাকে অটোমেটিক রিলিজ হয়ে যায় এবং আপনি কোনো বিচার ছাড়াই সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। তো এই অবজারভেশনটা, আপনি দৃশ্যটা, সেটাকে তৈরি করতে হবে এবং সেটা তৈরি করার জন্য কিছু বেসিক প্রসেস আছে। সেগুলো আমি আমার ট্রেনিং এর মধ্যে অনেক ছাত্রদের বা অনেক মানুষদের শিখিয়ে থাকি। তো সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমি অবভিয়াসলি আপনাকে পার্টিকুলার সেই টেকনিকটা দিয়ে দেবো, যেটার মধ্যে দিয়ে আপনি আপনার শরীরের মধ্যে যে পেন, অতীতের ঘটনাগুলো ঘটেছিল, সেগুলো আপনি ইজিলি রিলিজ করতে পারবেন। তো পরবর্তীতে আমরা চলে যাই যে ইগো। ইগো এবং অস্তিত্বহীন ভয়ের ফাঁদ। হোয়াট ইজ দ্য ইগো? ইগো হচ্ছে আমাদের একটা কাল্পনিক আইডেন্টিটি। ধরুন আপনি একটা ভবিষ্যতে বড় কিছু হতে চাইছেন এবং সেটার জন্য আপনি একটা নিজেকে আইডেন্টিটি রূপান্তরিত করেছেন, সেটা এক ধরনের ইগো। দেন আপনি অতীতের একটা ছোট্ট বাজে ঘটনার মধ্য দিয়ে আপনি এসছেন এবং সেটা নিয়ে আপনার নিজের মধ্যে একটা আইডেন্টিটি তৈরি করেছেন, যে আপনি পুওর ফ্যামিলিতে ব্যাকগ্রাউন্ড করে বড় হয়েছেন, আপনি পুওর, বা তাছাড়াও আপনি অনেকে অপমানিত হয়েছে, আপনার মধ্যে একটা আইডেন্টিটি তৈরি হয়েছে যেটা আপনার কল্পনা। তো সেটাও ইগো। অর্থাৎ আপনি ভালো কিছু ভাবছেন, আপনার মধ্যে অহংকার তৈরি হচ্ছে, বা আপনি খারাপ কিছু ভাবছেন, আপনার মধ্যে একটা অহংকার তৈরি হচ্ছে। এই দুটোই কিন্তু ইগো এবং এই দুটোকে আপনাকে ডিস্ট্রয় করতে হবে। তো বাস্তব জীবনের বিপদের কথা আলাদা, কিন্তু আমাদের মানসিক ভয়, সাইকোলজিক্যাল ফিয়ার সবসময় এমন কিছু নিয়ে হয় যা এখনো ঘটেনি। বা সাপোজ আমরা যে এটা কল্পনা করছি, হয়তো অতীতের যে ঘটনাটা বা ভবিষ্যতের যে ঘটনাটা, এটা এখনো লাইফে ঘটেনি। আপনার যে রিয়েল আপনি, সেই জিনিসটা থেকে আপনার যে যত ডিস্টেন্স আপনি তৈরি করছেন, সেটাই হচ্ছে ইগো ডিস্টেন্স। আই হোপ আমি বোঝাতে পারছি। তো আপনি যে রিয়েল মানুষ, আপনার রিয়েল থট, রিয়েল চিন্তা, রিয়েল অ্যাকশন, রিয়েল প্ল্যানিং, কনসিস্টেন্সি, এবং আপনার যে ফেক রিয়ালিটি, যেটা আপনি কল্পনা করেছেন ভবিষ্যৎ বা অতীতকে কেন্দ্র করে, তার মধ্যে যে গ্যাপটা, এটা হচ্ছে ইগো ডিস্টেন্স। এবং যার যত বেশি ইগো ডিস্টেন্স থাকবে, সে তত বেশি দুঃখ বা সে তত বেশি পরবর্তীতে প্রবলেম, শারীরিক বা মানসিক প্রবলেমসের মধ্যে থাকে। তো ইগো সবসময় নিজেকে আরক্ষিত মনে করে এবং বাঁচানোর জন্য লড়াই করছে। আপনি যখন আপনার মাইন্ডের সাথে নিজেকে মিলিয়ে ফেলেন, তখন এই অস্তিত্বহীন ভয় আপনার নিত্য সঙ্গী হয়ে যায়। তখন আপনি বুঝতে পারছেন না কোনটা রিয়েলিটি, কোনটা কাল্পনিক। তো তার জন্য মাইন্ড কনফিউজ হয়ে যায় এবং তার জন্য আপনি কনফ্লিক্টের মধ্যে পড়ে যান। তো এর জন্য কি করতে হবে? দা ওয়াচার। এটা হচ্ছে আপনাকে দেখতে হবে, দৃষ্টিভাবে দেখতে হবে যে রিয়েল আপনি, আমি অলওয়েজ আপনাকে বলেছিলাম যে আপনার মধ্যে একটা রিয়েল আপনি রয়েছেন, যে তার সঙ্গে হয়তো আপনি এখনো মিট করেননি। এটা আদি, অনন্ত, এটা সবচাইতে পুরাতন। এটা আপনার মাইন্ড নয়, এটা আপনার বডিও নয়, এটা আপনার ভয়েসও নয়। এটা অতীতের যে আপনি চিন্তাগুলো করে এসেছেন, অতীতের যে ঘটনাগুলো হয়ে এসছে, সেটার মধ্য দিয়েও আপনি নন, কারণ ওর মধ্যে দিয়ে ওই ব্যক্তিটা ছিল। তো সেই ব্যক্তিটাকে আহ দিশটা বলা হয় আলটিমেটলি। সো সেই দৃশ্যটাকে দেখতে হবে। কিভাবে দেখতে পারেন? কনসাসলি যদি আপনি ধ্যানে নামতে পারেন, আপনি সাইলেন্স নামতে পারেন, আহ নীরবতার মধ্য দিয়ে সেই ব্যক্তিকে আপনি খুঁজতে পারেন।
তো সেটা যদি আপনি একেবারে খুঁজতে পারেন বা খুঁজে ফেলেন, তাহলে অটোমেটিক আপনার আর জানার কিছু বাকি থাকবে না। আপনার যে কোয়ালিটি সেটা অটোমেটিক ডেভেলপ হতে শুরু করবে। সো ইনার বডি অ্যাওয়ারনেস, এবং সেটা কিভাবে করা যায়? সেটা করা যাওয়ার মধ্যে একটা প্রসেস হচ্ছে আপনার বডিটাকে অবজার্ভ করা। ওই আপনার মাইন্ড সবসময় অতীত বা ভবিষ্যৎ দৌড়াচ্ছে, এটা আপনি ভালো করে লক্ষ্য করছেন যে আপনি প্রত্যেকটা দিন প্রায় 1 লক্ষর কাছে আপনি চিন্তা করছেন। 1 লক্ষ। তো 1 লক্ষ যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার কি করছেন, আপনার যে প্রেজেন্স থেকে আপনি দূরে চলে যাচ্ছেন। কিন্তু যদি আপনি কনসাসলি, যদি আপনার ইনার বডিটাকে আপনি অ্যাওয়ারনেস রাখতে পারেন, তাহলে অটোমেটিক আপনার যে রিয়েলিটি, তার সঙ্গে আপনি মিট করতে পারবেন। এবং আপনার মধ্যে একটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে পিস। এবং এই পিসটা আপনার আলটিমেট ট্রুথটাকে ডিফাইন করে। তো আপনার ভেতরে শক্তির সাথে কানেক্ট করুন, এবং আপনার মধ্যে যে অদ্ভুত ক্ষমতা আছে, যে রিয়েল আপনি, সেটা হলো স্বয়ং আদি সততা, সত্যতা। এবং সেই শক্তি, যে শক্তি আপনি, সেটা নিরাকার হতে পারে, তার কোনো আকার নেই। যে ব্যক্তিটা আপনি ভাবছেন, সেই ব্যক্তির কোনো নির্দিষ্ট ছবি নেই, সেই ব্যক্তির কোনো নির্দিষ্ট আইডেন্টিটি নেই, কারণ সেটা এই ইউনিভার্স এনার্জি। আমি একটু গভীরে কথা বলার চেষ্টা করছি, তো আই আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো চোখ বন্ধ করে আপনার হাতে বা পায়ে শ্বাস প্রশ্বাসের ভিতরে প্রাণের স্পন্দন, আপনার মধ্যে যে লাইফ ফোর্স আছে, এটাকে বলা হয় জীবনীশক্তি। তো আপনি যে অক্সিজেন গ্রহণ করছেন, সেই অক্সিজেনের মধ্যে আমরা জীবনীশক্তিটাকে আমরা অ্যাডমায়ার করি। তো আপনি যখন চোখ বন্ধ করে আপনি শ্বাস এবং প্রশ্বাসের মধ্য দিয়ে আপনার জীবনীশক্তিকে খোঁজার চেষ্টা করছেন, আপনার রিয়েল মানুষটাকে দেখার চেষ্টা করছেন চোখ বন্ধ করে, তখন এটি আপনার সাথে ওভার থিঙ্কিং থেকে বের করে আপনার সেই প্রেজেন্সে, বর্তমানে আপনাকে নিয়ে যায়। এবং এভাবেই মানুষ তার রিয়েলিটি ফেস করে এবং অনুভব করে। এটা খুবই পাওয়ারফুল, এবং আপনার চারিপাশে একটা অরা তৈরি হয়। বিজ্ঞানী, রাশিয়ান বিজ্ঞানী কিনলিয়ান, তিনি একটা ক্যামেরা আবিষ্কার করেছিলেন। তো সেই ক্যামেরাটা দিয়ে যখন কোনো মানুষদেরকে ছবি তোলা হতো, তখন তার আশপাশে একটা লাইটিং সিগন্যাল দেখতো। এবং যার যত বেশি লাইট সিগন্যাল আছে, তার তত অরা বেশি। এবং অরা বেশি মানে সে তত নিজের লাইফের রিয়েলিটির সাথে কানেকশন আছে, এবং বাইরে যে নেগেটিভিটি আছে, যে সামাজিক মানে নৈতিক জিনিসগুলো যেগুলো প্রভাব বিস্তার করে মানুষদের, সেখান থেকে সে দূরে থাকে। এবং সে তার রিয়েল হ্যাপিনেস এবং পিসের মধ্যে কনক্লুড থাকে। সো ফিল দ্য বডি ফ্রম উইথিন। আপনি আপনার বডিটাকে অনুভব করছেন, আপনার হার্টবিট অনুভব করছেন, আপনার রিয়েল মানুষটাকে অনুভব করার চেষ্টা করছেন। দিস ইজ ইওর অ্যাঙ্কর টু দ্য নাও। তখন আপনি রিয়ালিটির মধ্যে চলে এসেছেন, আপনি বর্তমানে চলে গেছেন, আপনি রিয়েল বর্তমানের মধ্যে রয়েছেন। তখন দেখবেন আপনার মধ্যে দুঃখ কষ্ট বলে কিছুই আর নেই। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দ্য পোর্টালস ইনটু দ্য আনম্যানিফেস্টেড। প্রতিদিন কলহল থেকে সেই পরম শান্তিতে, যে পিওর কনসাসনেস, প্রবেশ করার 3টি প্রধান দরজা। প্রথম দরজা হচ্ছে আপনাকে সাইলেন্স থাকতে হবে। আপনার সম্পূর্ণ সাইলেন্ট যদি আপনি থাকতে পারেন, ইনার থটটাকে আপনি সম্পূর্ণ শূন্য করে দিতে পারেন, তাহলে আপনি আপনার আলটিমেট ম্যানিফেস্টেশন, আপনার আলটিমেট পাওয়ারটাকে আপনি রিচ করতে পারবেন। তো শব্দের ভেতরে নীরবতা শুনুন, যে কোনো শব্দের পিছনে যাওয়ার চেষ্টা করুন, এবং শূন্যতাকে আপনি অনুভব করুন। দ্বিতীয় হচ্ছে ইনার বডি, নিজের শরীরের ভেতরে এনার্জি অনুভব করুন, যা আপনাকে বর্তমানের সাথে জুড়ে দেবে। এবং তৃতীয় হচ্ছে নেচার, প্রকৃতির দিকে সম্পূর্ণ মনোযোগ দিন। আপনার ধরুন আপনি যেখানে আছেন, তার আশপাশে মানুষজন, গাছপালা, পশু পাখি, যেটা আপনার সেই ইনার আলটিমেট ম্যানিফেস্টেশনকে তৈরি করবে। এবং আহ, কোনো লেভেলে না লাগলে আপনি একটি গাছ বা আকাশের দিকে তাকিয়ে থাকলে অটোমেটিক আপনি সেই ইনার স্টেটে আপনি পৌঁছতে পারবেন। আই হোপ আমি বোঝাতে পারছি। নেক্সট আমরা চলে যাই, যে অলওয়েজ আপনার সারেন্ডার মানে হার মানা নয়। আপনার সারাউন্ডিং কি আছে, আপনি যে পরিবেশে বড় হয়েছেন, সেই পরিবেশটাকে আপনি কিভাবে দেখছেন, দ্যাটস দ্য কোশ্চেন। লাইক আপনি সেটাকে রেজিস্টেন্স করছেন, তাহলে আপনি সাফার হবেন। বা আপনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন যে ঠিক আছে, এটা আছে,
এবং আপনি তার পরবর্তীতে একটা রাইট অ্যাকশন নিচ্ছেন, তারপরে আপনার ইনার পিস ক্রিয়েট হচ্ছে। এই ইনার পিস হচ্ছে আমাদের আলটিমেট গোল। আপনার আলটিমেট গোল জব পাওয়া, অর্থ ইনকাম করা, বা অ্যাচিভমেন্ট করা, সম্পদ ক্রিয়েশন করা, নট রিয়েলি। আপনার আলটিমেট গোল হচ্ছে ইনার পিস। তো আপনি যে পরিবেশে বড় হচ্ছেন, যে পরিবেশটা প্রচুর সাফার পরিবেশ, প্রচুর পেনফুল পরিবেশ, মানুষজন, সমাজ, ইত্যাদি ইত্যাদি, তো সেখান থেকে আপনি রেজিস্ট করতে পারেন যে আপনি এই পরিবেশ থেকে কখনো ভালো হয়ে উঠতে পারবেন না। অ্যাট দ্য সেম টাইম আপনি এই থটও নিয়ে আসতে পারেন যে আই অ্যাকসেপ্ট দিস environment, then I ডুইং সামথিং, রাইট অ্যাকশন, দেন আপনি একটা ইনার পিসে আপনি কনভার্ট হয়ে যেতে পারেন। তো সারেন্ডার বা সমর্পণ মানে ভাগ্যের কাছে নিষ্ক্রিয় ভাবে হার মানা নয়। এর প্রাকৃতিক অর্থ হলো বর্তমান মুহূর্তের সাথে যুদ্ধ বন্ধ করা, যা হচ্ছে তাই মেনে নেওয়া। তো এটাকে যদি আপনি করতে পারেন, পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তি তারা যে পরিবেশ থেকে উঠে এসেছিল, সেই পরিবেশ মানুষদেরকে এটাই বলে যে ওই পরিবেশ থেকে যদি তারা এই মানসিকতা না আনতে পারতো, অ্যাকসেপ্টেন্স এবং রাইট অ্যাকশন, তাহলে তারা কখনো বর্তমানে এগিয়ে যেতে পারতো না বা বর্তমানে বড় কিছু করতে পারতো না। তো পরবর্তীতে আমরা চলে যাই যে ইনলাইটেড রিলেশনশিপ। সাধারণ সম্পর্কগুলো অনেক সময় পেন বডি এবং ইগোর উপর ভিত্তি করে তৈরি, যা শেষ পর্যন্ত শূন্যতা আর কষ্ট নিয়ে আসে। তো এটা বুঝতে হবে যে বেশি অংশ রিলেশনশিপ সম্পর্কগুলো কিভাবে তৈরি হয়। পেন থেকে তৈরি হয়, পেন এবং রিকোয়ারমেন্ট থেকে তৈরি হয়। পেন বডি আমি একটু আগে আলোচনা করেছি। ইগো থেকে তৈরি হয়, যে আমার ইগো মানে আইডেন্টিটি থেকে তৈরি হচ্ছে, বা রিকোয়ারমেন্ট থেকে তৈরি হচ্ছে। এবং তার যে উদ্দেশ্য, যে উদ্দেশ্যর পরবর্তীতে সে অ্যাকশন নিয়েছে এবং সম্পর্ক ক্রিয়েট করেছে, তো সেই সম্পর্ক কখনো হ্যাপিনেসকে তৈরি করতে পারে না, সেই সম্পর্ক কখনো পিসকে ডেভেলপ করতে পারে না। তো কারণ ওর বেসিক রিকোয়ারমেন্টটাই অন্য ছিল, শুরু করেছিল অন্যভাবে। তার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ থট বিহাইন্ড দ্য থট, যে চিন্তাগুলো ছিল, তার থেকে যে সম্পর্কটা ক্রিয়েট করেছে, সেই সম্পর্কটা তাকে আলটিমেট পিস দিতে পারে না। আলটিমেট পিস দিতে গেলে আপনাকে করতে হবে কনসাস কানেকশন। তো ইগোইক রিলেশনশিপ কি? অপরজনের কাছ থেকে নিজের অপূর্ণতা ঢাকা, যে আপনি একটা অসম্পূর্ণর মধ্যে রয়েছেন, একটা মানুষ আসলে আপনাকে পূর্ণ করছে, তো এটা থেকে বেরিয়ে আসতে হবে। দেন আপনাকে ডেভেলপ করতে হবে কনসাস কানেকশন, একে অপরের পরিপূরক মেনে নেওয়া। যখন আপনি নিজের ভেতরে সম্পূর্ণ হোল তৈরি করছেন, তখন আপনি অপরজন তার নিজের মতন করে বাড়তে দিচ্ছেন, গ্রো করতে দিচ্ছেন। তো এটা হচ্ছে আলটিমেট জিনিস, যেটা হয়তো আমি কখনো কোনোদিন রিলেশনশিপস ডেভেলপমেন্টের জন্য ভিডিও আনবো, যেটা হয়তো আপনার প্রচুর কাজে আসতে পারে পরবর্তীতে। আপনাকে লাস্টে একটাই কথা বলবো, যে আপনি অনেকটা এগিয়েছেন, বাট আমরা আরেকটু আছে, যেটা হয়তো আপনাকে আরেকটু ইমপ্রুভনেস তৈরি করতে পারে। কারণ এই বইটা যদি আপনি যখন পড়বেন, বা আমি সমস্ত ডিটেলস আপনাকে সামারি দিয়ে দিচ্ছি, না পড়লেও এই ভিডিওর মধ্যে দিয়ে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। তো যখন কমপ্লিট হবে, তখন আমি আপনাকে একটা টাস্ক দেব। সেই টাস্কটা আপনাকে 21 দিন করতে হবে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটা অ্যাকশন দিই, যারা যারা ভিডিওটা দেখে তারা এই অ্যাকশনটা অ্যাকসেপ্ট করে। 21 দিনের অ্যাকশন দিই। তো আমি এই ভিডিওর শেষে আমি আপনাকে একটা অ্যাকশন প্ল্যানিং দেবো, যেটা হয়তো আপনার 21 দিনের মধ্যে আপনার রিয়েলিটিকে চেঞ্জ করবে। তো রিলিজ ডিপলি দ্যাট দ্য প্রেজেন্স মুমেন্ট ইজ অল ইউ এভার হ্যাভ, মেক দ্য নাও দ্য প্রাইমারি ফোকাস অফ ইন ইউর লাইফ। গভীরভাবে উপলব্ধি করুন যে এই মুহূর্তে, বর্তমান মুহূর্তে আপনার একমাত্র সম্বল নাওকে আপনার জীবনের মূল কেন্দ্রিত করা। তো আপনাকে টাস্ক হচ্ছে আগামী 21 দিন আপনি মাত্র প্রত্যেক দিন 21 মিনিট এই পাওয়ার অফ নাওটাকে অ্যাক্টিভলি আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি আপনার বডির ফোকাস দিতে হবে ইনহেল এবং এক্সেল, শ্বাস এবং প্রশ্বাসকে মাত্র 21 দিন চোখ বন্ধ করে আপনি এই পাওয়ার অফ নাও, যেটা প্রেজেন্স, আপনাকে অনুভব করতে হবে মাত্র 21 দিন। তারপরে দেখবেন যে আপনি কমপ্লিটলি একটা ডিফারেন্ট পার্সন হয়ে যাচ্ছেন। আপনার আশপাশের সামাজিক যে প্রবলেমগুলো আছে, নৈতিক প্রবলেম যেটার জন্য আপনি আটকে রয়েছেন, সফলতা, সুখ, সমৃদ্ধি, শান্তি ইত্যাদি ইত্যাদি, সেখান থেকে আপনি একটা আলটিমেট পিস বা
অভ্যাসের দিকে চলে যাচ্ছেন। তো প্রেজেন্ট টুলকিট 3টে প্র্যাকটিক্যাল অভ্যাস কি কিভাবে আপনি এই অভ্যাসটা করতে পারবেন। প্রথম হচ্ছে দা ওয়াচার প্র্যাকটিস। দিনে কয়েকবার নিজের চিন্তার দিকে খেয়াল করুন, নিজের ভাবনাগুলোকে জাজ করবেন না, শুধু দূর থেকে একজন দর্শক হিসেবে দেখুন। ধরুন আপনি ঝগড়া করেছেন বা আপনি একটা ভুল কাজ করেছেন এবং আপনার খারাপ লাগছে, তো সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে যে ব্যক্তিটা খারাপ লাগছে সেটা আপনার নাম অবভিয়াসলি, কিন্তু যে দেখছে সেটা ডিফারেন্ট মানুষ, সেটাকে দেখছে, অবজার্ভ করছে। অর্থাৎ আপনি আপনার থেকে আপনাকেই দেখছেন, এটা হচ্ছে দৃষ্টা। তো আপনি যদি এটাকে ফিল করতে পারেন, যখন আপনি কিছু অ্যাচিভমেন্ট করেছেন তখন আপনার অবভিয়াসলি ভালো লাগছে, বাট আপনি অনুভব করবেন যে যে ব্যক্তিরা আনন্দ পাচ্ছে, অ্যাচিভমেন্ট করেছে, সে কিছুই না, সে জাস্ট কাজ করেছিল বলে অ্যাচিভ করতে পারছে, বাট আপনি একজন দৃষ্টি হিসেবে সেটাকে দেখছেন। হাউ ইউ ফিল? ইট ইস লাইক অসম, রাইট? তো পরবর্তী হচ্ছে ব্রেথ অ্যাঙ্করিং। যখন মানসিক চাপ অনুভব করবেন, 3বার গভীর শ্বাস নেবেন, ফুল ইনহেল করবেন 3বার, এবং সেটা কোথায় করবেন? বসে করবেন। বসে 3বার ফুল ইনহেল করবেন। তারপরে আপনি দেখতে পাবেন যখন খারাপ লেগেছিল সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসছেন এবং অটোমেটিক আপনার একটা হেলদি ফিল হওয়া শুরু হবে। তারপরে আপনি 1 গ্লাস জল খাবেন, তারপরে ওই জায়গা থেকে প্রস্থান করবেন। তো এই টেকনিকটা আপনি যখনই আপনার মানসিক চাপ অনুভব করবেন তখন এই টেকনিকটা আপনি ফলো আপ করতে পারেন। পরবর্তী টেকনিক আমি চলে যাচ্ছি, দ্য ওয়েটিংস অ্যান্ড মেডিটেশনস। তো মেডিটেশনটা কি? মেডিটেশনটা নিয়ে আমি একটা পূর্ণ ভিডিও নিয়ে আসবো আগামী দিন। তো ট্রাফিক জ্যাম যেরকম হয় রাস্তাতে এবং প্রচুর লোকজন জমা হয়ে যায়, ঠিক তেমন ভাবে আপনার মাইন্ডের মধ্যে এরকম ট্রাফিক জ্যাম বা লাইনের বিরক্তিকর শুরু হয়। তো যখন আপনি এই ওয়েটিংস বা মেডিটেশনের মধ্য দিয়ে যান, আপনি প্রেজেন্সে চলে যান। আপনাদের আলটিমেট কাজ হচ্ছে যে প্রসেসগুলো দিচ্ছি সেই প্রসেসের মধ্যে দিয়ে আপনার প্রেজেন্সটাকে আপনি অ্যাক্টিভ করছেন, এবং সেটা বডির মধ্যে দিয়ে হতে পারে, মাইন্ডের মধ্যে দিয়ে হতে পারে, মেন্টাল ইমোশনাল অ্যাঙ্কারিং মধ্যে দিয়ে হতে পারে, বা বিভিন্ন রকম আরো প্রসেস আছে। সেই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যে প্রেজেন্স মুভমেন্টটাকে আমরা বেশিক্ষণ অ্যাক্টিভ রাখতে পারবো। কারণ এটা অ্যাক্টিভ থাকলে অটোমেটিক আমাদের নেগেটিভিটি থেকে আমরা দূরে থাকতে পারবো এবং আমরা রিয়েলিটি, অর্থাৎ নিজের রিয়েলিটির সাথে কানেকশন করতে পারবো। সো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। দেন পরবর্তী পয়েন্ট হচ্ছে দা, জাস্ট ওয়েট, পরবর্তী পয়েন্ট হচ্ছে দ্য রিপেল এফেক্ট এ নিউ আর্থ। যখন আপনি অ্যাওয়াকিং হয়ে আছেন, বিশেষ অনেক মানুষ আছে যারা প্রচুর পেন থেকে হঠাৎ করে সেটাকে উপলব্ধি করে একটা নতুন লাইফ ক্রিয়েট করে, তাদের লাইফের মধ্যে ইনকাম থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে একটা অ্যাচিভমেন্ট ক্রিয়েট হয়। তো আপনার অ্যাওয়েকিং যখন হয়, অ্যাওয়েকিং মানে আপনি অনেস্ট থাকছেন, আপনি ইগো বিহীন থাকছেন, নেগেটিভ থেকে দূরে থাকছেন, আপনার মধ্যে একটা প্যাশন, আইডেন্টিটি বাই পারপাস তৈরি হয়ে যাচ্ছে। তো তখন যদি আপনার অ্যাওয়েকিং লেভেলে যায়, তখন আপনার কনসাসলি আপনি একটা শান্তির মধ্যে জীবনযাপন সৃষ্টি করছেন। আপনার পরিবার, সম্পর্ক, পারিপার্শ্বিক সমাজ, প্রত্যেকটা ব্যক্তি আপনার মধ্যে দিয়ে প্রভাবিত হচ্ছে এবং তারাও নিজের রিয়ালিটি চেঞ্জ তৈরি হচ্ছে। যে কখন কোনো মানুষ যদি ব্যক্তিত্ব হিসেবে অ্যাওয়েকিং হয়ে ওঠে, ফর এক্সাম্পল স্বামী বিবেকানন্দ, ফর এক্সাম্পল মহাত্মা গান্ধী, ফর এক্সাম্পল এপিজে আব্দুল কালাম, ফর এক্সাম্পল বর্তমানে বিভিন্ন রকম যারা মেন্টর ট্রেনার আছে, টনি রবিন্স, সিদ্ধার্থ রাজশেখর। তো যে সকল ব্যক্তি যারা অ্যাওয়েকিং লেভেলে চলে আসছে, তাদের জন্য তাদের অরার ক্ষেত্রে আশপাশের পরিবেশ, মানুষজন সবকিছু চেঞ্জ হয়ে যায়। তো তারা কমেন্ট মাধ্যমে সেইগুলো গ্রহণ করতে পারে। তো পৃথিবী এই সাময়িক পরিবর্তনের শুরুটা হয় আপনি নিজের ভেতর দিয়ে। যখন এটা আপনার মধ্যে দিয়ে হ্যাকিং হয়, তখন আপনার আশপাশের মানুষজন, ইন্ডিভিজুয়াল, বিভিন্ন রকম ব্যক্তি চেঞ্জ হয়, ট্রান্সফরমেশন হয়ে যায়। তো এটা হচ্ছে আলটিমেট রিয়ালিটি, যেটা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে এবং প্রত্যেকটা সময় এটা হয়ে থাকে। তো পরবর্তী হচ্ছে অতীত আর ভবিষ্যৎ শুধুই একটা বিভ্রান্ত, যেটা আমি আগেই বলেছি। সো সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে রাইট অ্যাকশনে নিয়ে আসতে হবে। তো ইউর লাইফ ইজ হ্যাপেনিং নাও। আপনার লাইফ এক্ষুনি গ্রো হচ্ছে, এই মুহূর্তে, এই সেকেন্ডে। আপনি একটা গাছকে দেখছেন, আপনি দেখতে পাচ্ছেন যে গাছ লম্বা হয়ে গেছে, বাট গাছ লম্বা হচ্ছে কন্টিনিউয়াসলি। হয়তো আপনার দৃষ্টিতে সেটা আপনি অনুভব করতে পারছেন না। আপনার বডি গ্রো হচ্ছে, সেটা হয়তো আপনার দৃষ্টিতে আপনি অনুভব করতে পারছেন না, বাট আপনি এই মুহূর্তে পাচ্ছেন। এই মুহূর্তে রাইট নাও আপনার চিন্তা ভাবনা যদি সেই মুহূর্তের মধ্যে নিয়ে আসতে পারেন, আপনি সচেতন হয়ে উঠতে পারবেন। তো আপনি আপনি আজ থেকে কোন অভ্যাসটি শুরু করছেন সেটা আপনি কমেন্টে লিখুন।
আর আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, আপনি লাইক করে দিতে পারেন, আপনি শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি, এই দ্য পাওয়ার অফ নাও বইয়ের সামারিটি। কারণ এভাবেই আই থিঙ্ক ইউটিউব ইন্ডাস্ট্রিতে কেউ হয়তো কখনো আগে বলেনি। এটা হয়তো আপনি প্রথমবার এরকম ভিজুয়ালের মাধ্যমে আপনাকে শেয়ার করা হচ্ছে এবং এক্সপ্লেনও করা হচ্ছে, কারণ এই বইটার ডেপথ আমি আপনাকে দিয়েছি। তাছাড়াও আমি যে 21 দিনের আপনাকে চ্যালেঞ্জ দিয়েছি, সেটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনি কমেন্ট লিখতে পারেন অ্যাকসেপ্ট 21 ডেজ চ্যালেঞ্জ। আমি প্রত্যেক দিন এরকম একটা বা দুটো ওয়ার্ল্ডের গ্রেট গ্রেট কিছু বইয়ের সামারি নিয়ে আসবো, যেটা হয়তো আপনার লাইফ স্কিলকে আরো ডেভেলপ করতে পারে, আপনার মাইন্ডসেটকে আরো আপগ্রেড করতে পারে। এবং আপনি যে ফিল্ডে আছেন, সেটা হতে পারে স্কুল পড়াশোনা করছেন, কলেজে পড়াশোনা করছেন, বা চাকরিতে আছেন, বা বিভিন্ন রকম কোম্পানিতে আপনি জব করছেন, হোয়াটএভার আপনার এনি এজ, আপনার এই তথ্যগুলো আহ, সেটা আপনার লাইফের বর্তমান লাইফটাকে আরো আপগ্রেডেড করতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী দিন নতুন একটা বই সামারিতে, বা দেখা হচ্ছে নতুন দিন কোনো একটা ভিডিওতে, যেটা হয়তো আপনার আপগ্রেডেড করতে পারে। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি প্রেস করে দিন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।